আসসালামু আলাইকুম। আমরা আজকে অনার্স চতুর্থ বর্ষের সাজেশন নিয়ে উপস্থিত হয়েছি। তো আজকে আমাদের চতুর্থ বর্ষের প্রথম সাজেশন আমি ভিডিও লেকচার আকারে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, কারণ আপনারা প্রতিনিয়তই বলেন যে আমি সাজেশনে প্রশ্ন বেশি রাখি। আসলে কেন আমি প্রশ্ন বেশি রাখি এই বিষয়টি আপনাদেরকে আমি আজকে জানাবো। দেখেন, আজকে আমরা সাজেশন দিব হচ্ছে ভৌত রসায়ন 4। এটা হচ্ছে আমাদের সাজেশনটা থাকবে অধ্যায় ভিত্তিক সাজেশন, এবং আপনারা কখনোই আমাকে শর্ট সাজেশনের জন্য নক দিবেন না। শর্ট সাজেশন বলতে কীরকম, যে ভাই 10 থেকে 15টা প্রশ্ন সিলেক্ট করে দেন, এই ধরনের শর্ট সাজেশন আমি কোনোদিন দিইও নাই আর ভবিষ্যতেও দিব না। কারণ দেখা গেল আমি আপনাকে 10 থেকে 15টা প্রশ্ন দিলাম, কিন্তু ওই প্রশ্নগুলো আসলো না। তাহলে সাজেশন থেকে কমন পড়লে আমরা যারা সাজেশন তৈরি করি, যেমন আমরা ক্রেডিট নেই, তেমনিভাবে সাজেশন থেকে কমন না পেলে তার দায় ভাড়াটাও তার দায় ভাড়াটাও হচ্ছে কি আমাদের উপর। আমি চাই না যে আমার উপর ভরসা করে আপনি এই 10-15টা প্রশ্ন পড়ে যান, পড়ে গিয়ে প্রশ্ন কঠিন হইল আর আপনার পরীক্ষা খারাপ হইল, তখন আপনি আমাকে দোষাবেন। কিন্তু আমি এটা নিতে চাচ্ছি না, যার কারণে আমি কখনো শর্ট সাজেশন দেই না। এবং দেখেন, আপনাদেরকে বোকা বানানো হয় কীরকম ভাবে জানেন, যে 10 থেকে 15টা প্রশ্ন দিলাম, এগুলো হচ্ছে কি কমন আসছে। আসলে আপনারা বুকে হাত রেখে বলুন তো, যে এই 10 থেকে 15টা প্রশ্ন পড়লেই কি আপনি ভালো রেজাল্ট করতে পারবেন? আসলে যারা সারা জীবন বই পড়ে নাই, শুধুমাত্র যারা পাস করতে চায় তারাই আসলে ওই যে 10 থেকে 15টা প্রশ্ন খোঁজে। আপনি লক্ষ্য করে দেখবেন যে আমাদের 3টা বিভাগে হচ্ছে আমাদের প্রশ্নগুলো আসে, ক বিভাগ, খ বিভাগ এবং গ বিভাগ। তো ক বিভাগে তো আমাদের 12টা প্রশ্ন আসে, সেখান থেকে আমাদের 10টা প্রশ্ন দিতে হয়। খ বিভাগের ক্ষেত্রে কি হয়, খ বিভাগের ক্ষেত্রে আমাদেরকে 5টা প্রশ্ন দিতে হয়, আর আমাদের প্রশ্ন আসে হচ্ছে মেবি 8টা। গ বিভাগে কি হয়, গ বিভাগে আমাদের প্রশ্ন দিতে হয় 5টা, কিন্তু আমাদের প্রশ্ন আসে কয়টা? প্রশ্ন আসে আমাদের 8টা। এখন এই 8টা প্রশ্নের মধ্যে আবার কি থাকে, ক ও খ থাকে। মানে একটা প্রশ্ন ভিতরে 2টা প্রশ্ন থাকে। তাহলে দেখেন, তাহলে আমাদের প্রশ্ন হইল কয়টা? এবং আমাদের দেখবেন যে অধিকাংশ প্রশ্ন 17 নাম্বার যে প্রশ্নটা থাকে, এই 17 নাম্বার প্রশ্নটা আবার বলে যে টিকা লেখো। এই টিকা লেখোতে আবার থাকে আমাদের 5টা প্রশ্ন। তাহলে আপনি হিসাব করে দেখবেন যে আমাদের প্রায় 25 থেকে 27টা প্রশ্ন আমাদের একটা কোশ্চেন আসে। আমি ধরলাম যে আমাদের এই যে ভৌত রসায়ন 4, এই ভৌত রসায়ন 4 আমাদের 2025 সালে যাদের পরীক্ষা হবে, এটা হচ্ছে আমাদের সেশন হচ্ছে 2019-20 যাদের সেশন, এই সেশনে যারা পরীক্ষা দিবে, অর্থাৎ এদের রুটিনটা কিন্তু প্রকাশিত হয়েছে। মানে জুলাইয়ের হচ্ছে কি 8 তারিখ থেকে আমাদের এই যে ভৌত রসায়ন পরীক্ষাটা হবে। তাহলে এই জুলাইয়ের 8 তারিখ ভৌত রসায়ন প্রশ্ন যখন আপনার হাতে পাবেন, তখন দেখবেন যে প্রশ্ন আছে সেখানে মোট 25টা প্রশ্ন আছে, আপনাকে 25টা প্রশ্ন দিয়েছে। তাহলে এই যে আপনি 10 থেকে 12টা প্রশ্ন পড়ে গেলেন, আর আপনার প্রশ্নপত্রে প্রশ্নপত্রে প্রশ্ন আসছে 25টা, তাহলে কি হলো? আপনার ভালো রেজাল্ট হবে? আপনার ভালো রেজাল্ট কখনোই সম্ভব না। আপনি শর্ট সাজেশন পড়ে ভালো রেজাল্ট কখনোই করতে পারবেন না। আপনাকে ভালো মার্ক পেতে হলে বেসিক ক্লিয়ার করে পড়তে হবে। আর আমার যে সাজেশনগুলো, এগুলো হচ্ছে কি আমি খুব বেসিক ক্লিয়ার করেই আলোচনা করার চেষ্টা করি। বা দেখবেন আমার সাজেশনের আপনার সিকুয়েন্সটা দেখবেন যে আমি এখানে দেখেন 1 নাম্বার প্রশ্ন আমি রেখেছি যে কোয়ান্টাম বলবিদ্যা বা মেকানিক্সের স্বীকার্য লেখো। 2 নম্বরে আবার প্রশ্ন লেখা আছে যে সনাতন বলবিদ্যার ব্যর্থতা এবং কোয়ান্টাম বলবিদ্যার সফলতা। তাহলে দেখেন, প্রশ্নগুলো কিন্তু সেম টাইপের প্রশ্নগুলো। আমি শুরু থেকে শেষ পর্যন্ত আপনাদেরকে প্রশ্নগুলো ধাপে ধাপে, কোনটা প্রশ্নের পর কোনটা প্রশ্ন আসবে, তারপর কোনটা প্রশ্ন আসলে আপনাদের উত্তরগুলো বুঝতে সুবিধা হবে, সেই অনুপাতে কিন্তু আমাদের এই সাজেশনগুলো তৈরি করা। কারণ আপনারা যারা আমার হেড নোট
নোটটা নিয়েছেন আপনারা হয়তো বুঝতেছেন যে আমাদের হ্যান্ড নোটের সিরিয়াল অনুযায়ী আমি সাজেশনগুলো তৈরি করি। জাস্ট আমি গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো এখানে আমি ট্রিপল স্টার দিয়ে দেখাইছি এবং যেগুলোকে বাদ দিয়ে পড়তে হবে সেগুলোকে আমি এখানে লাল চিহ্ন দিয়ে কেটে দিয়েছি। এখন কথা হচ্ছে ভৌত রসায়ন 4-এর ক্ষেত্রে আপনাকে একটা সত্য কথা বলি যে ভৌত রসায়ন 4-এর ক্ষেত্রে আপনারা যারা 2023 সালের পরীক্ষার্থী আছেন, 2022 সালে যে প্রশ্নগুলো আসছিল এই 2022 সালের প্রশ্নগুলো থেকেও কম করে হলো 15 থেকে 20 মার্ক প্রশ্ন হচ্ছে আপনাদের রিপিট হবে। কারণ ভৌত রসায়ন 4-এ প্রশ্নই হচ্ছে কম। আমাদের ভৌত রসায়ন 4-এ 3টা অধ্যায়, আমাদের ভৌত রসায়ন 4-এ মোট 3টা অধ্যায়। তো 3টা অধ্যায় থেকে আমাদের এই যে সাজেশন, এই সাজেশনে বড়জোর কয়টা প্রশ্ন আছে? বড়জোর আমি ধরে নিলাম যে আমাদের 60টা প্রশ্ন আছে। তো এই 60টা প্রশ্ন থেকে আপনি কি 25টা প্রশ্ন কমন পাবেন? আসলে কারো সাজেশন থেকেই সম্পূর্ণরূপে 100% প্রশ্ন কমন পাওয়া হচ্ছে কি খুব কষ্টকর। কারণ দেখেন আমাদের এখানে 25টা মানে আমাদের প্রশ্ন থাকবে 25টা, কিন্তু আমাদের কিন্তু 25টা প্রশ্নের উত্তর করতে হবে না। আমাদের উত্তর করতে হবে কয়টা? আমাদের খ বিভাগে 5টা আর গ বিভাগে ধরলাম 5টা, এই হলো 10টা এবং গ বিভাগে ধরলাম আমাদের 10টা। মোট হচ্ছে কি আমাদের 15টা প্রশ্ন হচ্ছে কি আমাদের পরীক্ষায় উত্তর করতে হবে। আমাদের প্রশ্ন আসবে 25টা, আমাদের উত্তর করতে হবে কয়টা? 15টা। তাহলে আমি 10টা প্রশ্ন মানে অলরেডি বাদ দিতে পারতেছি। তাহলে দেখেন এই যে বিগত সাল মানে সাজেশন মানেই হচ্ছে কি আমাদের বিগত সাল, জাতীয় বিশ্ববিদ্যালয় সাজেশন মানেই হচ্ছে কি আমাদের বিগত সাল। তো এই সাজেশন নিয়ে মাতামাতি করা এমন মানে এটা হচ্ছে আমার কাছে ভালো লাগে না। দেখেন যে আমার প্রশ্ন আসতেছে 25টা, আমাকে উত্তর করতে হবে 15টা, আমি 10টা প্রশ্ন অলরেডি বাদ দিতে পারতেছি। তো প্রশ্নকর্তারা কি করবে? প্রশ্নকর্তারা আমি এই যে সাজেশনে যে 60টা প্রশ্ন রেখেছি এই 60টা প্রশ্ন থেকেই আমাদের এই 25টা প্রশ্ন আসবে এমনটা কিন্তু না। আমাদের 60টা প্রশ্ন থেকে আপনারা 20টা প্রশ্ন কমন পাবেন, এটা নিশ্চিত। আর কি করবে প্রশ্নকর্তারা? এই যে বাকি যে 5টা প্রশ্ন আছে এই বাকি 5টা প্রশ্ন আপনাদেরকে কি করবে যে এগুলো হচ্ছে কি আনকমন দিবে, এগুলো হচ্ছে কি আপনার কমন পড়বে না, ভিতরের বিষয় থেকে দিবে। এটাই স্বাভাবিক, কারণ আপনার তো 25টা প্রশ্ন তো আপনাদের উত্তর করার দরকার নাই, আপনাকে উত্তর করতে হবে 15টা প্রশ্ন। আপনি 15টা প্রশ্ন 25টার মধ্যে 15টা কমন পাইলেন, তো আপনি 100% উত্তর করতে পারলেন। আর 100% উত্তর করতে পারলেই তো আপনি ভালো মার্ক পাবেন। এই জন্য আমি সবসময় শর্ট সাজেশনের বিরোধিতা করি। তো আমার এই যে সাজেশনটা আছে এই সাজেশনটা যেহেতু হচ্ছে কি আমাদের অধ্যায় ভিত্তিক সাজেশন, তাহলে মানে প্রশ্ন যেভাবে আসুক না কেন, এই সাজেশনে যে প্রশ্নগুলো যেভাবে আসুক না কেন আমি আপনাকে নিশ্চয়তা দিচ্ছি যে আপনি 100 মার্ক বা আমাদের যে লিখিত যে প্রশ্নগুলো আসে 100% বা 80 মার্ক উত্তর করতে পারবেন এমন সাজেশনটাই হচ্ছে কি আমাদের এই সাজেশন। আপনি পরীক্ষার হলে মিলাই নিয়েন যে আমার সাজেশন থেকে আপনারা সর্বোচ্চ পরিমাণ কমন পাবেন ইনশাআল্লাহ। কারণ আমি তো অ্যানালাইসিস করে দেখছি রে ভাই যে প্রশ্নগুলো কিভাবে আসে, কোথা থেকে আসতেছে। তাহলে এখন এই যে আমি সাজেশনে প্রশ্ন রাখছি 60টা, তাহলে এই 60টা প্রশ্ন থেকে আমি 2022 সালের প্রশ্ন ধরেন, 2022 সালে আমাদের কিরকম প্রশ্ন আসছিল, ধরেন আমার 25টা প্রশ্ন আসছিল 22 সালে, তাহলে 60টা আমার সাজেশনে প্রশ্ন আছে 60টা, আমি যদি 25টা প্রশ্ন যদি 22 সালের যদি আমি বাদ দেই তাহলে আমার প্রশ্ন থাকতেছে কয়টা? 35টা। তাহলে এই 35টা প্রশ্ন থেকে আপনাদেরকে আসবে কয়টা? এই 25টা প্রশ্ন আসবে? অবশ্যই আসবে না, কারণ প্রশ্নকর্তারা এখানে নতুন প্রশ্ন অ্যাড করবেই। তাহলে এই হচ্ছে আপনাদের সাজেশনের বিষয়। এখন ভৌত রসায়নের কথায় আসি। ভৌত রসায়নে কি হবে জানেন? ভৌত রসায়নে 22 সালে আসা প্রশ্নগুলো 15 থেকে 20 মার্কের মতো হচ্ছে কি হবে, 15 থেকে 20 মার্ক প্রশ্ন হচ্ছে আমাদের রিপিট হবে। এই প্রশ্নগুলো হচ্ছে কি রিপিট হবে। এখন আপনি সিদ্ধান্ত নেন যে আপনি 22 সালে আসাগুলো পড়বেন, 22 সালে প্রশ্নগুলো আসা মানে 22 সালে যে প্রশ্নগুলো আসছে এই প্রশ্নগুলো আপনি পড়বেন কি এগুলোকে অ্যাভয়েড করবেন, এটা হচ্ছে কি আপনার সিদ্ধান্ত। আমি আর এখানে বলতেছি না যে আপনি 22 সালটায় পড়েন বা 22 সালটায় না পড়েন, তারপরে কিছু 22 সালের প্রশ্ন আছে যেগুলোকে আমি ট্রিপল স্টার দিয়ে দেখাইছি। তো দেখেন আপনারা যেহেতু চতুর্থ বর্ষে পড়তেছেন তাহলে আমি এই প্রশ্নগুলোকে মানে না পড়ে মানে প্রশ্নগুলো পড়ার আমি প্রয়োজন মনে করতেছি না। শুধু আপনাদেরকে একটা বিষয় দেখাবো যে প্রশ্নগুলো রিপিট হচ্ছে কেন। দেখেন
এইখানে দেখেন আমাদের একটা প্রশ্ন আছে যে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ উপপাদন করো, অথবা এই প্রশ্নটা এভাবে আসে যে আলোক তড়িৎ ক্রিয়ার কোয়ান্টাম তত্ত্ব আলোচনা করো। তাহলে আমার সাজেশনে আরেকটা বৈশিষ্ট্য আপনাদেরকে বলি, দেখেন একটা প্রশ্ন কতভাবে আসতে পারে, একটা প্রশ্ন কতভাবে আসতে পারে তার সম্ভাব্য সবভাবেই আমি হচ্ছে কি আমি অথবা আকারে এখানে দিয়েছি, যাতে হচ্ছে কি আপনাদের কি না হয়, কনফিউশন যদি সৃষ্টি না হয়। তাহলে এখানে দেখেন এই যে আইনস্টাইনের আলোক তড়িৎ ক্রিয়ার সমীকরণ, এইটা 2018 সালে আসছিল, আবার 2019 সালেও আসছিল। তার মানে কি হচ্ছে, প্রশ্ন হচ্ছে কি ওই যে আমরা 18 সাল বাদ দিয়ে ওই যে সরি আমরা যে 1 সাল বাদ দিয়ে যে পড়ি, তাহলে এখানে যদি পড়লেন তাহলে আপনি ধরা খাইলেন। কারণ আমাদের ভৌত রসায়ন চাইলে আমাদের প্রশ্ন এমনিতে কম, তাহলে প্রশ্ন কম থাকার কারণে এইখানে প্রশ্নগুলো রিপিট হয় বেশি। কারণ আমাদের সিলেবাসটা আমাদের 15 সাল থেকে, আমাদের এই 2015 সাল থেকে আমাদের সিলেবাসটা চেঞ্জ হয়েছে ভৌত রসায়নের, যার কারণে আমরা এখানে হচ্ছে কি প্রশ্নগুলো হচ্ছে আমাদের রিপিট হয়। এখন দেখেন যে আপনারা একটু স্ক্রিনশট নিয়ে নিতে পারেন, কারণ আমি নিয়ত করছি যে এই প্রশ্নগুলো আমি আপাতত পিডিএফ আকারে বা ছবি আকারে কোনো গ্রুপে হচ্ছে আমি শেয়ার করব না, যার কারণে আপনারা এটাকে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন। তাহলে এখানে দেখেন যে হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি, এটা হচ্ছে কি আমাদের 21 সালেও আসছে, আবার 22 সালেও আসছে। তাহলে এই মানে ভৌত রসায়নের ক্ষেত্রে দেখেন আপনি অনেক প্রশ্ন হচ্ছে কি আপনি রিপিট পাবেন। তাহলে এইটা আমাদের দেখেন প্রথম অধ্যায় থেকে আমাদের 20টা প্রশ্ন দেওয়া হয়েছে, 20টা প্রশ্নের মধ্যে আমাদের 60 থেকে 8টা প্রশ্ন কেটে দেওয়া আছে। এগুলো হচ্ছে কি আপনাদের যদি মনে চায় তাহলে হচ্ছে কি আপনারা পড়বেন, আর মনে না চাইলে আপনারা হচ্ছে এগুলো বাদ দিয়ে পড়বেন। এবার 12 নম্বর প্রশ্নটা দেখেন, 12 নম্বর প্রশ্ন হচ্ছে কঠিন পদার্থের তাপ ধারণ ক্ষমতা সংক্রান্ত আইনস্টাইনের সমীকরণ। তাহলে এখানে দেখেন 20 সালে আসছে, 21 সালে আসছে, 22 সালে আসছে। তাহলে এখানে কি গ্যাপ দেওয়ার কোনো কি সুযোগ আছে? আমি মনে করি না যে এখানে গ্যাপ দেওয়ার কোনো সুযোগ আছে, কারণ এটা হচ্ছে কি 2023 সালেও কি আসতে পারে। এখন আপনাদের ইচ্ছা, আপনারা এই প্রশ্নটা বাদ দিবেন কি করবেন। এবার আসে আমাদের দ্বিতীয় অধ্যায়। তো দ্বিতীয় অধ্যায়ে দেখেন আমাদের যেগুলো 22 সালে আসছিল ওগুলোকে কেটে দেওয়া হয়েছে। দেখেন সাজেশন তো অনেকেই তৈরি করে, তো ওখানে আপনারা দেখবেন যে সাজেশনে আপনাদেরকে সাল উল্লেখ করা থাকবে না। সাল উল্লেখ করা ওরা হচ্ছে যে এটা হচ্ছে একটা বিজনেস, যে সাল উল্লেখ করলে আপনি বুঝতে পারবেন যে কোনটা প্রশ্ন কিভাবে আসতেছে, কোনটা প্রশ্ন কিভাবে আসতেছে না। এই কারণে হচ্ছে কি সাজেশন যারা তৈরি করে এগুলো হচ্ছে কি সালটা অ্যাভয়েড করে দিয়ে সাজেশনটা বানায়। তাহলে দ্বিতীয় অধ্যায়ে এই প্রশ্নগুলো হচ্ছে কি ইম্পর্টেন্ট, যেগুলো হচ্ছে কি আপনাদেরকে ডাবল স্টার ট্রিপল স্টার দেওয়া আছে, সেই অনুপাতে হচ্ছে কি প্রশ্নগুলো হচ্ছে আমাদের ইম্পর্টেন্ট আছে। তাহলে দেখেন আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে এই ছিল হচ্ছে কি আমাদের দ্বিতীয় অধ্যায় থেকে যে প্রশ্নগুলো আসে। তাহলে দেখেন এইখানে একটা প্রশ্ন কত উপায়ে আসতে পারে তা কিন্তু দেওয়া আছে, যে প্রশ্নগুলো কিভাবে আসছে কিভাবে আসতেছে সবগুলো হচ্ছে কি আমাদের সাজেশনে আলোচনা করা আছে। তাহলে এরপর আসে আমাদের যে পরিসংখ্যান যে বলবিদ্যা, এটা হচ্ছে আমাদের 3য় নাম্বার চ্যাপ্টার ভৌত রসায়ন 4-এর। তো দেখেন আমাদের চতুর্থ বর্ষের কিন্তু 2টা কোর্স চালু আছে। চতুর্থ বর্ষের 2টা হচ্ছে আমাদের ভিডিও লেকচার কোর্স চালু আছে। একটা হচ্ছে আমাদের জৈব রসায়নের নির্বাচিত বিষয় বা জৈব রসায়ন, এবং আরেকটা হচ্ছে আমাদের রাসায়নিক বর্ণালীমিতি। চতুর্থ বর্ষে আমাদের বর্ণালীমিতি এবং হচ্ছে আমাদের জৈব রসায়ন, এই 3টা কোর্স হচ্ছে, এই 2টা কোর্স হচ্ছে কি আমাদের চালু আছে। এছাড়াও চতুর্থ বর্ষে যে আমাদের 8টা বিষয় আছে ভৌত রসায়ন থেকে শুরু করে রাসায়নিক বর্ণালীমিতি, এই 8টা অধ্যায়ের আপনারা হচ্ছে কি পিডিএফ পাবেন। পিডিএফ বলতে এই যে সাজেশনটা আপনারা দেখতেছেন, এই সাজেশনের প্রতিটা প্রশ্ন এই যে ক্রমিক নাম্বারটাও হচ্ছে কি আমাদের সেম থাকবে। এই সাজেশনের প্রতিটা প্রশ্ন হচ্ছে আপনারা কি নোটে পাবেন। যেমন ভৌত রসায়ন 4-এর কথা যদি আমি বলি, ভৌত রসায়ন 4 নোটে আপনারা প্রতিটা প্রশ্ন ধারাবাহিকভাবে হচ্ছে কি আপনারা পাবেন। তো এখানে হচ্ছে কি খোঁজার কোনো কি বিষয় নাই। তাহলে দেখেন এই যে চতুর্থ অধ্যায় মানে 3য় অধ্যায় থেকেও কিন্তু প্রশ্নগুলো হচ্ছে কি আমাদের রিপিট হয়। দেখেন এইটা 5 নাম্বার প্রশ্নের দিকে আপনি তাকান, এটা 20 সালে আসছিল, 21 সালে আসছিল। তাহলে আপনি প্রশ্ন কি বাদ দিয়ে পড়বেন? ভৌত রসায়নে বিশেষ করে ভৌত রসায়ন 4-এ আপনি প্রশ্ন বাদ দিয়ে পড়তে পারবেন না। তো
এখন দেখেন আমি কথা বলতেছিলাম যে জৈব রসায়নের ওই যে কোর্স নিয়ে। তো জৈব রসায়নের কোর্স ফি হচ্ছে আমাদের 800 টাকা এবং বর্ণালীমিতি কোর্স ফি হচ্ছে আমাদের 600 টাকা। এটা হচ্ছে কি আমার ভিডিও লেকচার কোর্স। এই কোর্সে ভর্তি হলে আপনারা সব বিষয়ে সাজেশন তো ফ্রিতেই পাবেন পিডিএফ আকারে, এবং আপনারা হ্যান্ড নোট পাবেন, এবং পরীক্ষা পর্যন্ত আপনাদের সিক্রেট গ্রুপে দিক নির্দেশনা দেওয়া হবে। আর যে নোটের কথা বললাম, প্রতি বিষয়ের নোট হচ্ছে মাত্র 150 টাকা। তো দেখেন এই যে 150 টাকা আমি কিন্তু সীমিত একটা টাকা রাখছি, কারণ আপনারা জানেন যে চতুর্থ বর্ষের যে নোটগুলো আছে, চতুর্থ বর্ষের নোটগুলো আমাদের ভৌত রসায়ন, জৈব রসায়ন এবং বিক্রিয়ার কৌশল, এই 3টা অধ্যায়ের পিডিএফ, মানে এই 3টা অধ্যায়ের নোটগুলো আমাদের হাতে লেখা, বা এগুলো হচ্ছে কি হাতে লেখা। আর বাকি যে 5টি বিষয় আছে, বাকি 5টি বিষয় হচ্ছে আমাদের বর্ণালীমিতি, পৃথকীকরণ রসায়ন, নিউক্লিয়ার রসায়ন, অজৈব রসায়ন এবং জৈব পলিমার। এই 5টা বিষয় হচ্ছে আমাদের কি কম্পিউটারে টাইপ করা। তাহলে একটা কম্পিউটারে টাইপ করা নোট আপনি 150 টাকা পেয়ে যাচ্ছেন। আপনি এই যে ন্যাশনাল ইউনিভার্সিটিতে পড়ে আপনাদের হচ্ছে কি একটা হচ্ছে কি পাবলিকিয়ার একটা ফিল আসবে, কারণ দেখবেন যে বিভিন্ন ভার্সিটির স্টুডেন্টগুলো হচ্ছে আমাদের শীট পড়ে। তো শীটগুলো হচ্ছে কি খুব সুন্দর আকারেই আমি শীটগুলো তৈরি করার চেষ্টা করেছি, এবং প্রতিটা নোট তৈরি করার পিছনে অনেকগুলো বই অনুসরণ করেছি আমি। তাহলে কথা না বাড়াই, তাহলে আপনারা এখানে একটা স্ক্রিনশট দিয়ে নিতে পারেন। তাহলে দেখেন এইখানে দেখেন এই যে 11 নম্বর প্রশ্নটার দিকে যদি আপনি তাকান, তাহলে দেখেন এখানে বলতেছে অর্থ এবং প্যারা হাইড্রোজেন অনুপাত। এটা হচ্ছে কি টিকা লেখতে আসছে 21 সালে। এইটা আবার দেখেছে কি 22 সালে, মানে 22 সালে আসছে আবার কিভাবে, যে অর্থ প্যারা হাইড্রোজেন কি দেখা হচ্ছে উচ্চ তাপমাত্রার গ্যাস মিশ্রণের অর্থ এবং প্যারা অবস্থানের সর্বোচ্চ অনুপাত হচ্ছে কি 3:1। এইটা আবার কি 20 সালে আসছে, 21 সালে আসছে, 22 সালে আসছে। তাহলে আপনি কি বাদ দিয়ে পড়তে পারবেন? বাদ দিয়ে পড়ার কোনো সুযোগ নাই, যার কারণে প্রশ্ন সংখ্যাটা হচ্ছে কি আমাদের বেশি। তো আপনাদেরকে ওই যে বললাম 25টা প্রশ্ন আসবে, আপনাকে উত্তর করতে হবে 15টা। এভাবে হচ্ছে কি বাদ দিলেই আপনার এই প্রশ্নগুলো হচ্ছে কি বাদ দিতে পারেন। সেটা হচ্ছে আপনার এবার আসি আমাদের যে এই ধাপে হচ্ছে এইখান থেকে একটা প্রশ্ন থাকেই প্রতি বছর, এই যে সম্পর্ক স্থাপন করো পার্টিশন ফাংশনের থেকে অভ্যন্তরীণ শক্তি, পার্টিশন ফাংশন আর এনথালপি। পার্টিশন ফাংশন গিবস মুক্ত শক্তি, আর পার্টিশন ফাংশন সাম্যদ্রব্যকের মধ্যে সম্পর্ক। এগুলো থেকেই একটা প্রশ্ন থাকেই প্রতি বছর। দেখেন এখানে হচ্ছে কি এটা হচ্ছে 17 সালে আসছিল, 17 সালে 2টা আসছিল, 18 সালে আসছিল, 19 সাল বাদ দিয়ে 20 সালে আসছিল, 21 সালে আসছিল, 22 সালে আসছিল। তাহলে এখান থেকে প্রশ্ন থাকবেই। তাহলে আপনারা এটা একটু স্ক্রিনশট দিয়ে নেবেন, আর অনুগ্রহ করে সাজেশনের পিডিএফ এর জন্য আমার সাথে যোগাযোগ করবেন না, কারণ আমি এটা আপাতত পিডিএফ বা ফেসবুকে ছবি আকারে আমি সাজেশনটি আপাতত দিচ্ছি না। সাজেশনটি আমাদের ফেসবুক পেজ কেমিস্ট্রি হেল্পলাইন এবং ইউটিউব চ্যানেল আমাদের কেমিস্ট্রি হেল্পলাইন, এখানে হচ্ছে কি প্রথমত আপলোড দেওয়া হবে। তো আমি নিয়ত করছি যে অনার্স চতুর্থ বর্ষের 8টা বিষয়ের সাজেশন দিব। 8টা বিষয়ের কি দিব, 8টা বিষয়ের হচ্ছে কি সাজেশন দিব, যেগুলো হচ্ছে কি আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। যে এইরকম সাল অনুযায়ী একটা সিকুয়েন্স, মানে সাজেশনের একটা ধারাবাহিকতা আছে, প্রশ্নের একটা ধারাবাহিকতা আছে। এই ধারাবাহিকতাগুলো মেনটেন করে আপনাদেরকে আমি চ্যালেঞ্জ করে বললাম যে এই ধারাবাহিকতা মেনটেন করে আপনাদেরকে কেউ সাজেশন দিবে না। আপনাকে দিবে যে 1 নম্বরে দিয়েছে যে পার্টিশন ফাংশন ও অভ্যন্তরীণ শক্তি এদের মধ্যে সম্পর্ক স্থাপন করো। আবার দ্বিতীয় নাম্বার প্রশ্নে দিয়েছে যে কোয়ান্টাম মেকানিক্সের সফলতা ব্যাখ্যা করো। তাহলে আপনাকে এইরকম ধারাবাহিকভাবে সাজেশন আপনারা কোথাও পাবেন না, এটা আপনাদের কাছে আমার চ্যালেঞ্জ থাকলো। এবার এই যে 8টা বিষয়ের আমি সাজেশন দিব এবং 8টা বিষয়ের ক বিভাগগুলো দিব। ক বিভাগ এগুলো হচ্ছে কি আপনারা ফ্রিতেই পেয়ে যাবেন। তো ওই সাজেশনও হচ্ছে কি আমি ভিডিও আকারে দিব এবং ক বিভাগগুলো হচ্ছে কি আমি ভিডিও আকারে দেব। ভিডিও আকারে দেওয়ারও পিছনে একটা কারণ আছে, কারণ ওই যে যারা চুরি করে আমার সাজেশনটা চুরি করে নিজের নামে চালাবে বা কপি করে অন্যের কাছে দিবে, এইটা যাতে কিছুটা হলেও রোধ হয়, যার কারণে আমি ক বিভাগ এবং সাজেশনগুলো আপাতত ভিডিও আকারেই দিব। পরীক্ষার আগে হয়তো সাজেশনগুলোকে আর ক বিভাগগুলোকে আমি কি করতে পারি, ছবি আকারে আপনাদেরকে ফেসবুকে আমার পেজে দিতে পারি, কিন্তু আপাতত এটা ভিডিও আকারেই সীমাবদ্ধ থাকবে। তো আপনারা যারা আমার ইউটিউব চ্যানেলে নতুন আছেন, ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিতে পারেন এবং ভিডিওটি আপনারা বেশি বেশি শেয়ার করে দিবেন, যাতে আমি অনুপ্রাণিত হয়ে আপনাদের সাজেশনগুলো দ্রুত দেওয়ার চেষ্টা করব।
এবং ক বিভাগ আমাদের রেডি আছে, কিছু আমাদের আর 2-3টা বিষয়ের ক বিভাগগুলো মনে হয় বাকি আছে। এবং প্রতিটা ক বিভাগ কিন্তু কম্পিউটারে টাইপ করা, এবং প্রতিটা ক বিভাগের যে প্রশ্নগুলো আছে এই প্রশ্নগুলো একাধিক বই অনুসরণ করে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করতেছি, যাতে আপনাদের এটা সহজ হয় এবং নির্ভুল হয়। তো আপনারা পরবর্তীতে কোন বিষয়ে সাজেশন চান সেটা জানাবেন কমেন্টে। তো পরবর্তী সাজেশনের জন্য আপনারা ভিডিওটাকে সর্বোচ্চ পরিমাণ শেয়ার দিয়েন এবং ভিডিওটাতে লাইক কমেন্ট করতে পারেন। তাহলে আজকে এই পর্যন্তই, পরবর্তী দেখা হবে অন্য কোনো বিষয়ে সাজেশন নিয়ে। এই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।